আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখন তো মিথ্যেবাদী উপাধিটা দেওয়াই যায়, কারণ তিনি ভুরি ভুরি মিথ্যে কথা বলতেন, প্রতিদিন মিথ্যে কথা বলতেন, জেনে শুনে মিথ্যে কথা বলতেন। কিন্তু যাদের জন্য তিনি মিথ্যে কথা বলতেন, যারা তাদের দিদিকে একেবারে ভগবানের আসনে বসিয়ে রেখেছিলেন আর তাদেরই ভুল বোঝাতেন, এবার তো তারা বুঝতে পারছেন যে তাদের দিদি তাদের মিথ্যে কথা বলতেন। তো এইটা জানার পর তারা দিদিকে এখন কী চোখে দেখছে? আর এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কি এখন লজ্জা পাচ্ছেন যে ইস, আমি মিথ্যা কথাগুলো বলেছি, সেইগুলো এখন মানুষ তো জেনে গেছে? তিনি এখন লজ্জা পাচ্ছেন কি? কারণ তিনি ভেবেছিলেন যে তিনি ক্ষমতায় আসবেন, অতএব এই যে তিনি মিথ্যে কথা বলেছিলেন সেগুলো আর প্রমাণ হবে না, ফলে মানুষ তাকে আবার সেই দেবতার আসনে বসিয়ে রাখবেন। তা এখন কি তিনি লজ্জা পাচ্ছেন? নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। যেটা বলছিলাম, যে ওনার কি কোনো লজ্জা শরম নেই? আমাকে কিন্তু অনেকেই বলতেন এবং আমিও ভাবতাম যে কি করে প্রতিদিন একটা মানুষ এইভাবে মিথ্যে কথা বলে, অথচ রাজ্যের মানুষ তার সেই বক্তব্য শুনে তার মিটিংয়ে হাজির থাকে এবং হাততালি দেয়। মিথ্যে কথারও হাততালি হতো, কারণ যাদের সামনে তিনি কথাগুলো বলতেন তারা তাদের দিদিকে একেবারে দেবতার আসনে বসিয়ে রেখেছিলেন। শুধু এই সাধারণ মানুষ নয়, তার যে সাঙ্গপাঙ্গ, তার যে নেতারা, তারাও তো দিদিকে একেবারে সেই জায়গায়, কেউ মা শারদা, কেউ মা শারদামণি, কেউ মা দুর্গা, মা কালী, সব কিছু, মা কালীটা বোধহয় কেউ এখন কিন্তু বলেননি। তো সব আসনেই তাকে বসানো হয়েছিল। তো তিনি এইগুলো বলার পর একটা কথারও কি প্রতিবাদ করেছিলেন? নরেন্দ্র মোদীকে সেই প্রথমবার যখন বলা হয়েছিল হর হর মোদী, তিনি কিন্তু তার প্রতিবাদ করেছিলেন পরবর্তীকালে। তা সত্ত্বেও মানুষ আলাদা করে বলতেন, কিন্তু নরেন্দ্র মোদীর সামনে কেউ হর হর মোদী আর বলতেন না। কারণ এটা স্বাভাবিক, একটা মানুষের সামনে এইভাবে তাকে সেই দেবতার আসনে তুলে ধরায় যা তিনি নন, সেই জায়গায় দাঁড়িয়ে কি আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর লজ্জা হতো না? যখন তাকে লেখা হতো যে রাস্তার পাশে একটা ওই বাস শেডের উদ্বোধন হতো, সেখানেও লেখা থাকতো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এমনকি একটা বাথরুম উদ্বোধন হয়েছে সাধারণ মানুষের ব্যবহারের জন্য, সেখানেও তার ছবি দিয়ে লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তার কি কোনো লজ্জা শরম ছিল না? একটা বাথরুম উদ্বোধনেও তার ছবি দিতে হবে এবং তার অনুপ্রেরণা দিতে হবে? আসলে তিনি তো কিছু করেননি, ফলে যেটুকুই হতো সেটুকুই হচ্ছে তার অনুপ্রেরণায়। আর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েই কি করেছেন, সরকারি যে সমস্ত আমলা আছে, অফিসার আছে, তাদের বলে দিয়েছেন যে এবার থেকে আর অনুপ্রেরণা শব্দটা ব্যবহার করা যাবে না। তো কারণ এটা তো স্বাভাবিকভাবেই মানুষের যার লজ্জা শরম আছে সে তো এগুলো করবে না, কিন্তু ওনার কোনো লজ্জা শরম বোধহয় ছিল না। তাই তিনি অবলীলাক্রমে প্রতিদিন ভুরি ভুরি মিথ্যে কথা বলে যেতেন। আসলে উনি নিজেই কিন্তু বলতেন বিভিন্ন, মানে প্রত্যেকটা মিটিংয়েই বলতেন। কেন বলতেন বোঝা যায় না, কারণ কোনো প্রসঙ্গ ছাড়াই উনি হঠাৎ বলে ফেলতেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মানে এটা একটা আপ্তবাক্য। সেই আপ্তবাক্যটা, এরকম অনেক বাক্য তিনি ওই মন্ত্র আওড়াতেন, কোনো মানে নেই, মন্ত্র আওড়ে যেতেন। তো এই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এটা তিনি আওড়াতেন। মানে তিনি কি বলতে চাইছেন যে রাজনীতি করতে গেলে লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করতে হবে? তাই কি তিনি নির্লজ্জের মতো একেবারে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে যেতেন? তিনি হঠাৎ
প্রচার শুরু করে দিলেন যে বিজেপি এলে রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। বিজেপি নেতারা তার প্রতিবাদও করেছিলেন, কিন্তু উনি প্রত্যেকটা মিটিংয়ে এক একদিন 3-4টে মিটিং করতেন এবং প্রত্যেক মিটিংয়েই উনি একই কথা বলতেন যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। আবার দেখুন, এই যে মিডিয়া যে সমস্ত এই ঘণ্টাখানেক আলোচনা হয়, সব কিছুতে হয়, সেখানে দিদির এই চেলা চামুন্ডারা তারাও সেই দিদির কথাই বলতেন যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মিডিয়ার যে সেইখানে যে অ্যাঙ্কার, সে কিন্তু কোনো প্রতিবাদ করতো না। কারণ একজন যদি মিথ্যে কথা বলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কোনো মিথ্যে কথা বললে সেটার কিন্তু প্রতিবাদ করে অ্যাঙ্কার। অ্যাঙ্কার বলে এটা ঠিক নয়। সেই অ্যাঙ্কাররাও কিন্তু কোনোদিন দেখিনি যে প্রতিবাদ করেছে। আজকে তারা বড় বড় কথা বলছেন, আজকে তারা বোল পাল্টে দিয়েছেন। যখনই রেজাল্ট বেরিয়েছে, 200 পার করে গেছে, তখন থেকেই তাদের গলার সুর পাল্টে গেছে। তখন থেকেই যে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে ভুরি ভুরি মিথ্যে কথা বলতেন, তিনি যে অনেক যে আইন বিরুদ্ধ কাজ করেছেন, সেগুলো তারা তখন গলা ফাটিয়ে বলছে। কিন্তু তার আগে তারা বলতো না। অথচ মিডিয়ার কাজ তো এই নয় যে একজন নেতা মিথ্যে কথা বলবেন আর মিডিয়া সেটা একেবারে চুপচাপ তার সেই মিথ্যে কথাগুলো কাগজে লিখে দেবে বা টিভিতে দেখিয়ে দেবে। তা তো হয় না। কারণ সেই নেতাকে তো প্রশ্ন করা হয় যে আপনি কি করে বলছেন, বা সেই খবর পরিবেশনের সময় সেটা বলা হয় যে তিনি মিথ্যে বলছেন। কারণ কেউ যদি অশালীন ভাষা ব্যবহার করত, তাহলে মিডিয়া কিন্তু বলতো যে তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন, যেটা নীতিবিরুদ্ধ, যেটা বাঙালির সংস্কৃতির মধ্যে পড়ে না। তো বাঙালি সংস্কৃতির মধ্যে কি ওই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিথ্যে কথাটা পড়তো? আজ পাল্টে গেছে পরিবেশ। আজ বিজেপি ক্ষমতায় এসে আজকে তারা এখন বিজেপি পন্থী হয়ে গেছে। এতদিন তারা দিদি মিডিয়া ছিল, এতদিন চটি চাটা ছিল, এখন তারা বিজ্ঞাপনের জন্যে এখন বিজেপি ভজনা শুরু করে দিয়েছে। এই মিডিয়াগুলোকে কিন্তু আপনাদের চিনে রাখা উচিত। কিন্তু কথা হচ্ছে যে এই যে মাছ খাওয়া বন্ধ করে দেওয়া হবে, মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে, তো বিজেপি তো ক্ষমতায় এসছে। বিজেপির যেদিন এই রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ বিকেল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী এবং নেতারা বিভিন্ন জায়গায় মাছ ভাত খাওয়াচ্ছেন মানুষকে। মাছ ভাত খাইয়ে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার জবাব দিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুর হোক, উত্তরের শিলিগুড়ি হোক, আর এই ব্যারাকপুরের বীজপুরের হোক, সব জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে, এমনকি কলকাতাতেও বিজেপি কর্মী সমর্থকরা নেতারা মাছ ভাত খাইয়ে তারা প্রমাণ দিচ্ছেন যে দিদি মিথ্যে কথা বলেছেন। তাপস রায় বিধায়ক, তাপস রায়ও সেই রকম এই কলকাতার আমহা স্ট্রিটে এরকম মাছ ভাত উৎসবের আয়োজন করেছিলেন, মৎস্য উৎসব। সেখানে মন্ত্রী দিলীপ ঘোষও সেখানে গেছিলেন এবং বিজেপি নেতারা ছিলেন সেখানে। তারা পরিষ্কার সেই এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিথ্যে কথার জবাব দিয়েছেন। তারা বলেছেন যে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। দিলীপ ঘোষ তো বলেছেন যে এইভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, অথচ 15 বছর ধরে আমাদের এই রাজ্যের মানুষকে অন্ধ্রপ্রদেশের মাছ খাইয়েছেন। তাপস রায়ও একই কথা বলেছেন যে আমাদের এখানে মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করেছেন, অথচ 15 বছরে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে পারেনি। তা আজ দিকে দিকে মাছের উৎসব চলছে, মাছ ভাত খাওয়া হচ্ছে। তো দিদি, এই যে যাদের এই দিদি মহান এক আসনে যারা বসিয়েছিলেন দিদিকে, তারা এখন কি বলছেন? তারা কি এখন
দিদিকে মিথ্যেবাদী বলছেন? আমরা তো মিথ্যেবাদী বলছি, আমরা তো জানতাম বরাবরই মিথ্যেবাদী, তো তারা কি মিথ্যেবাদী বলছেন? এই তাদের দিদি যখন আবার পথে নামবেন, তিনি তো এখন ঘরে বসে গেছেন, এখন জানেন যে বাইরে মিটিং করলে তার মিটিংয়ে লোক আসবে না, কিন্তু আসবে একদিন আবার তিনি রাস্তায় বেরোবেন, কারণ তিনি তো একা নন। আমি এর আগের ভিডিওতে বলেছি, গতকালের ভিডিওতে, যে নিশ্চিতভাবে তার পেছনে আমাদের এই দেশ বিরোধী শক্তিরা রয়েছে। বিভিন্ন বিদেশি শক্তিও এর পেছনে থাকতে পারে, কারণ তাদের নজর রয়েছে। তিনি বলতেন না যে কিছু হলে তিনি দেশ জুড়ে আন্দোলন করবেন। কোনো রাজ্যে গিয়ে তিনি কলকে পাননি, গোয়ায় গিয়ে কলকে পাননি, ত্রিপুরাতে গিয়ে কলকে পাননি, অসমেও মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, ভারতবর্ষের কোথাও তিনি মানে তাকে গ্রহণ করেনি, দিল্লিতেও নয়, মিটিংয়ের লোক হয়নি। তো তিনি জোর গলায় বলতেন যে দেশ জুড়ে তিনি আন্দোলন করবেন। কি করে আন্দোলন করবেন? তার মানে তার পেছনে একটা শক্তি আছে, সেই শক্তির জোরে তিনি এই কথাগুলো বলতেন। তো তিনি আবার বেরোবেন, মাসখানেক যেতে দেন, আবার তিনি বেরোবেন। কিন্তু এবার কি তিনি আর সেইভাবে মিথ্যে বলতে পারবেন? সেই মিথ্যে কথা কি আর মানুষ মেনে নেবে? তিনি বলতেন যে বিজেপি এলে, বিজেপি এই বাংলাকে শেষ করতে চায়, বাঙালিদের শেষ করতে চায়। ভাইপো তো এক কাঠি এগিয়ে বলতেন যে বাঙালিদের বশ্যতা স্বীকার করাতে চায়, তারপরে বলতেন বাঙালি বশ্যতা স্বীকার করবে না, বিজেপি বাংলার শত্রু। তো কি হলো? 4 তারিখে দেখলাম বিজেপির এই বিপুল জয়ের পর দিল্লিতে প্রধানমন্ত্রী বিজেপির সদর দপ্তরে হাজির হয়েছিলেন। কি পরে হাজির হয়েছিলেন সবাই জানি, ধুতি পাঞ্জাবি পরে, যা কেউ কোনোদিন দেখেননি। প্রধানমন্ত্রীর আনন্দে সে বাঙালির পোশাক তিনি গায়ে জড়িয়েছিলেন। আর শপথ গ্রহণের দিন শুভেন্দু অধিকারী ধুতি পাঞ্জাবি পরে গেছিলেন। এবং সেই 25শে বৈশাখ, সেদিন রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপর সভা শুরু হয়েছিল। এবং বিজেপির মন্ত্রীরা, শুভেন্দু অধিকারী সহ, তারা শপথ বাক্য পাঠ করেছিলেন। এবং শপথ বাক্য পাঠ করার পর শুভেন্দু অধিকারী কোথায় গেছিলেন? তিনি ছুটে গিয়েছিলেন জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকোতে গেছিলেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন। তারপর তিনি কোথায় গেছিলেন? তারপর তিনি বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়েছিলেন, যেই আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, যিনি এই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন, নিজের গলার মালা তাকে পরিয়ে দিয়েছিলেন, নিজের শক্তি তার ভেতরে সঞ্চারিত করেছিলেন হিন্দুদের দল করার জন্যে। তো হিন্দুদের দল, সেই একসময়ের জনসংঘ, বর্তমানের বিজেপি, আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায়। তো এই যে পিসিমণি, এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরও একটা বলতেন যে আয়ুষ্মান ভারত কেন তিনি করতে দেননি? বলতেন যে যার ঘরে একটা টিভি আছে তাকেও নাকি আয়ুষ্মান ভারত তিনি পাবেন না, যার ঘরে পাখা আছে, আলো আছে, তিনিও নাকি পাবেন না। তো আজ তো সবাই আয়ুষ্মান ভারত তো লাগু হয়ে গেছে, অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছেন, অনলাইনে করা যাচ্ছে। সেখানে কি এইগুলো আছে? সবই তো এখনো প্রকাশ হয়ে যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুরি ভুরি মিথ্যে কথা বলতেন, তিনি একজন মিথ্যেবাদী। তো এখন কি তিনি লজ্জা পাচ্ছেন, নাকি তিনি একেবারে নিরেট, যেটা বলে লজ্জা নারীর ভূষণ, তিনি কি সব কিছুরই বাইরে? আমার এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন, অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।